আওয়ামী লীগ এক ধরনের ঘোষণাই দিয়েছে যে তারা আন্দোলনে নামছে এবং এর পরে আমরা দেখলাম বিএনপিও আন্দোলনে নামার হুমকি দিল। ধর্ষণ ব্যাপারটা ঠেকাতে যখন সরকার ব্যর্থ হচ্ছে, একের পর এক ধর্ষণের ঘটনা সারা দেশব্যাপী ঘটছে, এমনকি মসজিদের ইমামও বাদ যাচ্ছেন না। আমাদের নৈতিকতা এতটাই নিচে নেমে গেছে এবং সেটার উৎপত্তি অনেকে বলছেন যে বাংলাদেশে যে মবের কালচার শুরু হয়েছে, মব সন্ত্রাসের কালচার, সেখান থেকেই মানুষ আসলে এক ধরনের নেগেটিভ সাহস পেয়ে গেছে যে যাই করব বিচার হবে না। বিচারহীনতার বাংলাদেশে আমরা বসবাস করছি। যখন সরকারের সমালোচনা করছেন অনেকেই, আমরা গতকাল দেখেছি ছাত্রদের উপরে পুলিশ চড়াও হয়েছে, ছাত্ররা ধর্ষণের বিচার চেয়েছিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছিল, সেখানে পুলিশের লাঠিচার্জ, বেধড়ক পিটুনি আমরা দেখেছি, পুলিশকেও আহত হতে দেখেছি। এরই ফাঁকে গতকালকে একটি বড় ঘটনা টের পাওয়া গেছে। কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছিল যে ইউনূস সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনে নামছে রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ এক ধরনের ঘোষণাই দিয়েছে যে তারা আন্দোলনে নামছে এবং এর পরে আমরা দেখলাম বিএনপিও আন্দোলনে নামার হুমকি দিল। বিএনপি যখন আন্দোলনে নামার হুমকি দিল, তখন বিএনপি আওয়ামী লীগ আন্দোলনে নামলে ইউনূস সরকারের অবস্থা বেগতিক হয়ে যাবে এমনটাও ভাবছেন অনেকে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। বলছিলাম ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হচ্ছে কিনা। আওয়ামী লীগ এক ধরনের ঘোষণা দিয়েছে, ইউনূস সরকারের বিরুদ্ধে তারা খুব শীঘ্রই আন্দোলন শুরু করবে, নিজেদের অধিকার ফিরে পেতে আন্দোলন শুরু করবে। সেই অধিকার বলতে তারা কি বুঝিয়েছে সেটা তারাই ভালো বলতে পারবে। তবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটুকু অন্তত বলা যায় যে আওয়ামী লীগ সরকার পতনের পরে তাদের যে দুর্দশা, সেই দুর্দশা এবং সরকারের চাপ, সরকারের নিপীড়ন, নির্যাতন এবং যে মবের কালচার শুরু হয়েছে, সেই মবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। সারা দেশে হাজার হাজার মামলা দেখেছি আমরা। সেই মামলার ব্যাপারে অভিযোগ রয়েছে বেশিরভাগই গায়েবী মামলা এবং সেই গায়েবী মামলার ক্ষেত্রে আবার এও বলা হচ্ছে যে আওয়ামী লীগ যে কাজটা ক্ষমতায় থাকতে করেছে, ঠিক একই কাজ আওয়ামী বিরোধীরা এখন সুযোগ পেয়ে কাজ করছে, গায়েবী মামলায় আওয়ামী লীগকে ফাঁসাচ্ছে। আওয়ামী লীগ আন্দোলনে নামছে এবং 26শে মার্চের মধ্যে আওয়ামী লীগ আন্দোলন জোরদার করবে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। এরকম গুঞ্জনও রয়েছে যে শেখ হাসিনা এর মাঝেই দেশে ফিরবেন। সেই আলোচনা কতটা সত্য কতটা মিথ্যা সেটা সময়ই বলে দেবে। তবে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম এটা নিয়ে রীতিমতো নিয়মিত বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন খবর করে যাচ্ছে। ইন্ডিয়া টুডের মতো বড় গণমাধ্যম ভারতের, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, আজ তক বাংলা, এই গণমাধ্যমগুলো প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে খবর করছে। শেখ হাসিনা ফিরছেন, সেনাবাহিনীর অভ্যন্তরে কু হয়েছে, সেনাবাহিনীর প্রধান একজন জেনারেলকে অ্যারেস্ট করেছেন, গৃহবন্দী করে রেখেছেন, এরকম নানা খবর ভারতীয় মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। সেই সাথে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন ঘোষণা, নেতাকর্মীদের পালিয়ে থাকা নেতাদের বিভিন্ন রকমের কথাবার্তায় মনে হচ্ছে যে আওয়ামী লীগ হয়তো সংগঠিত হওয়ার চেষ্টা করবে এই মার্চেই। এবং সেই মার্চে যখন বলছে তারা, তখন সেটা মার্চে হয়ে না ওঠার সম্ভাবনাই বেশি, কারণ এখন রোজার মাস, রোজার মাসে সাধারণত আন্দোলন সংগ্রাম এগুলো জোরদার হয় না। যদিও এখন ধর্ষণ বিরোধী আন্দোলনটা তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশে, সেই সুযোগটা আওয়ামী লীগ নিতে পারে। আবার অন্যদিকে বিএনপির দিকে যদি তাকাই, তাহলে বিএনপির দুই নেতার কথাবার্তায় সেই আন্দোলনের আভাসটা স্পষ্ট হয়েছে এবং বিএনপির অভ্যন্তরের খবর যেটা শোনা যাচ্ছে যে বিএনপি ঈদের পরে, এই রোজার ঈদের পরে তারা সরকার বিরোধী আন্দোলনে নেমে পড়বে, কারণ নানা দিক থেকে তারা কোণঠাসা হয়েছে। বিএনপি নেতা মির্জা আব্বাস তিনি সাংবাদিকদের একটা অনুষ্ঠানে অভিযোগ করেছেন যে বিশেষ একটি দলের খবর, অপকর্মের খবর সাংবাদিকরা পত্রপত্রিকায়, টেলিভিশনে বলছে না, লিখছে না। এই অভিযোগটা তারা করেছেন। এই বিশেষ দল সম্পর্কে, বিশেষ দল কারা সেটা সম্পর্কে খুব সহজেই অনুমান করা যায় যে এই বিশেষ দল কারা, যদিও অনুমানটা দুই দিকে চলে যেতে পারে। ছাত্রদের যে দল, সেই দলের দিকে তার ইঙ্গিত হতে পারে, আবার জামাতের প্রতি তার ইঙ্গিত হতে পারে, কারণ সাম্প্রতিক সময়ে জামাতের সঙ্গে বিএনপির সম্পর্কের অবনতি ঘটতে দেখেছি আমরা এবং জামাতের বিরুদ্ধে নানা রকম অভিযোগ, ব্যাংক দখল করা, মেডিকেল দখল করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বড় বড় পদ বাগিয়ে নেওয়া, এরকম অভিযোগ জামাতের বিরুদ্ধে বিভিন্নজন তোলার চেষ্টা করেন। সেটাই মির্জা আব্বাস বলতে চাইলেন কিনা, নাকি ছাত্রদের নতুন দলের যে কর্মকাণ্ড সেটাকে তুলে ধরলেন কিনা। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে উপদেষ্টা নাহিদ ইসলাম
সাবেক উপদেষ্টা, তিনি আর উপদেষ্টা নাই, বাংলাদেশ নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি একটা ভয়ঙ্কর মন্তব্য করেছেন। এই ছাত্রদের নতুন দলের টাকা যোগান দিচ্ছে কারা, এই প্রশ্ন তাকে যখন বারবার করা হচ্ছিল, তারা যখন এই অভিযোগে অভিযুক্ত হচ্ছিলেন, তখন দুদিন আগে আমরা দেখেছি যে তিনি বলছেন যে আমাদেরকে কে টাকা দিচ্ছে তার নাম যদি প্রকাশ করা যায় তাহলে তাদেরকে নিরাপত্তা দেবে কে? সরকার কি নিরাপত্তা দেবে? হাস্যকর একটা মন্তব্য। অর্থাৎ তাদেরকে টাকা দিচ্ছে, যে একেবারে রাজকীয় উদ্বোধন করলো তারা, লাল গালিচা বিছিয়ে সংসদের সামনে যে রাজকীয় উদ্বোধন করেছে, কোটি কোটি টাকা খরচের কথা আসছে এখানে। সেই রাজকীয় উদ্বোধনের টাকা কোত্থেকে আসছে? তারা বাংলা মোটরের একটা বিশাল বিল্ডিংয়ে অফিস নিয়েছে, সেই রাজকীয় অফিসের খরচ বহন করছে কারা? তারা সারা দেশে সফর করছে, দামি দামি গাড়িতে চড়ছে, কখনো প্রাডো কখনো মার্সিডিজে চড়ছে। সেই গাড়িগুলো তাদের পাওয়ার উৎস কি? এরকম নানা অভিযোগ উঠছে। সেই অভিযোগের বিভিন্ন রকমের উত্তর তাদের কাছ থেকে এসেছে। তারা বলেছে তাদের 150 জনের মতো কোর কমিটি, সেই 187 জনের মতো কোর কমিটি, তারা প্রত্যেকে 1000 টাকা করে মাসে চাঁদা দেয়। তো 1000 টাকা করে চাঁদা যদি দেয় তাহলে 1,80,87,000 টাকা হয়। সেই টাকা দিয়ে এই রাজকীয় কর্মকাণ্ড করা সম্ভব কিনা সেই প্রশ্ন যখন উঠছে, তখন নাহিদ ইসলাম বলছেন আমাদেরকে অনেক ধনীরা টাকা দিচ্ছে, কিন্তু তাদের নাম আমরা প্রকাশ করব না, তাদের নাম প্রকাশ করলে তাদের নিরাপত্তা কে দেবে? এই ক্ষেত্রেই অভিযোগ উঠছে যে বাংলাদেশের বহু বিতর্কিত ব্যবসায়ী, আবার এমন অভিযোগও উঠছে যে আওয়ামী লীগের সময় বহু বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে যে সকল ব্যবসায়ী জড়িত ছিলেন, সেই সকল ব্যবসায়ীদের কাছ থেকে এই নতুন ছাত্র সংগঠন চাঁদা নিচ্ছে, বড় অঙ্কের টাকা নিচ্ছে, তাদের টাকাতেই এদের খরচ চলছে। সেই কারণেই তারা নাম বলতে চাইছে না, এরকম অভিযোগও রয়েছে। এই অভিযোগগুলোই মির্জা আব্বাস করলেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। এদিকে বিএনপির আরেক নেতা শামসুজ্জামান খান দুদু, তিনি এই সরকারকে একেবারে দুর্বল সরকার, এই সরকারকে কার্যকরহীন, অকার্যকর সরকার হিসেবে অভিহিত করেছেন এবং তিনি একেবারে স্পেসিফিকলি ডক্টর ইউনূসের দিকে অভিযোগ তুলে আন্দোলনের হুমকি দিয়েছেন, আন্দোলনের কথা বলেছেন। তিনি বলেছেন যে আমরা যদি আন্দোলনে নামি তাহলে কয় মিনিট আপনারা টিকতে পারবেন সেটা একবার হিসাব করে দেখবেন, আমরা যদি আপনাদের বিরুদ্ধে কথা বলি, আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামি। তিনি অভিযোগ করে বলেছেন ডক্টর ইউনূসকে যে আপনি নিজে ক্ষমতায় গিয়ে নিজের মামলা প্রত্যাহার করিয়ে নিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মামলা প্রত্যাহার করিয়ে নিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা বলে, আপনার প্রতিষ্ঠানের 6 বছরের কর মওকুফ করিয়ে নিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে। আপনি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করছেন ওই জায়গায় বসে, অথচ সারা দেশে আওয়ামী লীগ আমলে 2.5 লক্ষ মামলা রয়েছে, 60 লক্ষ আসামি রয়েছে, তাদের মামলা আপনি প্রত্যাহার করছেন না। কারণ আপনি এখানে এসেছেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের ব্যাপারগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে জাহির করার জন্য। তিনি এও অভিযোগ করেছেন আপনি 15-16 বছর ধরে যারা এত ত্যাগ করলো, যারা জেল খাটলো, আমরা জেল খাটলাম, যারা মারা গেল, তাদের কোনো ক্রেডিট নাই। 1 মাসের একটা কর্মকাণ্ডকে নিয়ে আপনি মাস্টার মাইন্ড বানিয়ে দিলেন একজনকে, সেই মাস্টার মাইন্ডই সব কিছু করেছে, এরকম কথা বলেছেন। এবং তিনি এই নতুন ছাত্রদের দলকে ডক্টর ইউনূসের দল এভাবেও আখ্যায়িত করার চেষ্টা করেছেন, যে চেষ্টা আমরা গতকালকের ভিডিওতেও বলেছি যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ, তিনিও এই অভিযোগ করেছেন যে ছাত্রদের এই দল, ইউনূসের দল, এটা কিংস পার্টি। তিনি অভিযোগ করে বলেছেন, রেজওয়ানা যিনি উপদেষ্টা রয়েছেন, খুবই তির্যকভাবে অভিযোগ করে বলেছেন যে একজন সুন্দরী উপদেষ্টা, তিনি হঠাৎ করে কোথায় থেকে উদয় হয়ে বললেন যে গত 51-53 বছরে এদেশে রাজনীতিবিদরা কিছুই নাকি করতে পারেনি। এদেশে যদি গত 53 বছরে কিংবা 51 বছরে এদেশে যদি কিছুই না হয়ে থাকে, তাহলে আপনারা আসলেন কোত্থেকে? বাংলাদেশের জন্ম হলো কোত্থেকে? স্বাধীনতা আসলো কিভাবে? বাংলাদেশে যে এত কর্মকাণ্ড হলো, সেটা হলো কিভাবে? তিনি খালেদা জিয়ার কথা বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলেছেন, অনেক কথাই বলেছেন এবং তিনি এটাকে ধৃষ্টতা বলেছেন যে হঠাৎ করেই এসে এনজিও থেকে এসে আপনারা এই ধরনের কথা বলবেন, এই ধরনের কথা পলিটিক্যাল লোকদের, আমরা যারা রাজনীতি
করে দেশের জন্য তাদেরকে সহ্য করতে হবে, এটা হতে পারে না। আপনাদের বিরুদ্ধে যদি আমরা আন্দোলনে নামি তাহলে আপনারা কয় মিনিট টিকতে পারবেন সেটা একবার ভেবে দেখেন। আর শামসুজ্জামান খান দুদুর এই কথাকে যদি আমি বাস্তবতা মনে করি তাহলে সামনে খুব শীঘ্রই বিএনপি যে আন্দোলনের মাঠে নামছে এটা মোটামুটি নিশ্চিত। কারণ নানা দিক থেকে শোনা যাচ্ছে ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও ডিসেম্বরে হয়তো নির্বাচন হবে না, নির্বাচন আরও ডিলে করা হবে। কারণ ছাত্র সংগঠন যেটা নতুন হয়েছে, নতুন যে রাজনৈতিক দল হয়েছে বাংলাদেশ নাগরিক পার্টি, তারা চাইছে না ডিসেম্বরে নির্বাচন হোক। তারা চাইছে শেখ হাসিনার বিচার, শেখ হাসিনার, সার্জিস আলম তো বলেই ফেলেছেন, শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচনের কথা কেউ বলতে পারবে না। মানে এই কথা যে হাস্যকর কথা, শেখ হাসিনার ফাঁসি হবে নাকি যাবজ্জীবন কারাদণ্ড হবে নাকি 10 বছরের জেল হবে নাকি কি হবে সেটা তো আদালতের ব্যাপার। বিচারাধীন বিষয়ে আপনি কিভাবে মন্তব্য করেন যে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত? তার মানে কি আপনারা ফাঁসিটা চাপিয়ে দেবেন? আপনারা আগে থেকেই ঘোষণা দিয়ে দিয়েছেন আদালতে যে শেখ হাসিনার ফাঁসি দিতে হবে। অপরাধ কি, অপরাধ বিচার বিশ্লেষণ, তথ্য প্রমাণ এগুলো আদালতের কাছে লাগবে না, আপনারা বলে দিবেন আর তার ফাঁসি হয়ে যাবে। ব্যাপারটা এরকম। তারা যখন চাইছে না নির্বাচন হোক এবং এমনও শোনা যাচ্ছে 2028 সালের আগে নির্বাচন হবে না, সেইটাকেই বিএনপি একটা বড় পয়েন্ট হিসেবে ধরে ঈদের পরে থেকে হয়তো বড় আন্দোলনে নামতে যাচ্ছে, যেখানে আওয়ামী লীগও একই সময়ে আন্দোলনে নামছে এবং অনেকে এই হিসাবও কষতে শুরু করেছেন, যেটা অনেক আগে আমরাও একবার বলেছিলাম যে আওয়ামী লীগ এবং বিএনপি একই সাথে না হলেও যুগপৎ আন্দোলনে যদি নামে এই সরকারের বিরুদ্ধে তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ রাজনীতিতে শেষ কথা বলে আদতে কিছু নেই। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত আন্দোলনে আওয়ামী লীগ বিএনপিকে কি একসাথেই মাঠে পাওয়া যাবে নাকি তারা ভিন্ন ভিন্নভাবে আন্দোলন করবে? কিন্তু সরকারের বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন শুরু হবে যখন বেকায়দায় পড়বে ইউনূস সরকার। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।